রাতেও জমজমাট কোরবানির পশুর হাট, দাম সহনীয় থাকায় খুশি ক্রেতা। সে সময় বিক্রি আরও বাড়ার আশা পাইকারদের। আজও বৈরী আবহাওয়া থাকলে লোকসানের শঙ্কা। ঈদযাত্রায় ঘরমুখ মানুষের ঢল, নৌ রেল সড়ক পথে বাড়তি চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ, শিডিউল বিপর্যয় দুর্ভোগ, রাতেও যানবাহনের জন্য যাত্রীদের দীর্ঘ অপেক্ষা। সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা, শয়তানকে পাথর নিক্ষেপের পর কোরবানি দেবেন হাজিরা। সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুর পটুয়াখালীতে ঈদ উদযাপন করবেন কয়েক গ্রামের মানুষ। সাধারণ মানুষকে স্বস্তি দিতে ভ্যাট থেকে সরে আসতে চায় সরকার। ধনীদের সম্পদে কর বাড়ানোর পরিকল্পনা, ৫,০০০ কোটি টাকা আদায়ের লক্ষ্য, ন্যায্যতা নিশ্চিতের তাগিদ। এবং সাতক্ষীরা সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টা রুখে দেয় বিজিবি, টহল জোরদার। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলে প্রতিহতের হুঁশিয়ারি বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর। ভোরের সময়ে সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। রাজধানীতে মধ্যরাতেও জমজমাট ছিল কোরবানির পশুর হাট। দিনে বৃষ্টির কারণে রাতে বেচা বিক্রি ভালো হয়েছে বলে জানান বিক্রেতারা। অন্যদিকে ক্রেতারাও রাতের স্বস্তিকর আবহাওয়ায় স্বাচ্ছন্দ্যে কিনে নেন পছন্দের পশুটি। দাম সহনীয় থাকায় খুশি ক্রেতারা। হাকডাক, দর কষাকষি ও ক্রেতা বিক্রেতাদের ব্যস্ততা। এই দৃশ্য মধ্যরাতের রাজধানীর পশুর হাটের। দর কষাকষির মাধ্যমে পছন্দের কোরবানির পশু হাট থেকে কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। ভালো দাম পেয়ে সন্তুষ্ট বিক্রেতারাও। ব্যাপারীরা বলছেন, দিনে বৃষ্টির কারণে রাতে বেচা বিক্রি তুলনামূলক ভালো। শেষ দিকে এসে অল্প লাভেই পশু ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন অনেকেই। রাত্রে বিক্রি বেশি হয়েছে, কারণ দিনে বৃষ্টি আসলে তো বৃষ্টির লেগে বেচতে পারে নাই, কাস্টমার নিতে পারে নাই। সন্ধ্যার পরে আবার কাস্টমার নেছে, বৃষ্টি বাদল নাই। আলহামদুলিল্লাহ, এখানে জিত আর হারার কোনো প্রশ্ন নাই। আল্লাহর ওয়াস্তে আমরা কুরবানি দিচ্ছি। এদিকে রাতের নিরিবিলি পরিবেশে হাটে পশু কিনতে এসে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। ঈদ ঘনিয়ে আসায় দাম কিছুটা সহনীয় বলছেন তারা। রাতে হলে একটু ঠান্ডা পরিবেশ আর নিরিবিলি, মানুষ কম। আল্লাহ যেটা রিজিকে রাখছে সেটা তো অবশ্যই পছন্দ হবেই। রাতে আসলাম, আমাদের ব্যবসা বাণিজ্য আছে। অনেক গরু দেখলাম, ভালো লাগলো, কিন্তু দামের জন্য কিনতে পারতেছি না। ঘুরাঘুরা করে দেখে গেলাম যে দেখা গেছে গরু বাজারটা কি। লাভ ক্ষতির সমীকরণ ছাড়িয়ে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে পশু কোরবানির প্রয়াস সকলের। শাবব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। ঈদের মাত্র একদিন বাকি থাকায় সব পথে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। যাত্রী ঠেসে ছেড়ে যায় একের পর এক ট্রেন ও লঞ্চ। সে সময়ে মহাসড়কেও বেড়েছে যানবাহনের চাপ। স্বজনদের সঙ্গে করতে হবে ঈদ উদযাপন। বৃষ্টি মাথায় নিয়েই তাই বাড়ির পানে নগরবাসী। ট্রেন, বাস, লঞ্চ সব পথেই মানুষের ঢল। বৈরী আবহাওয়ায় শঙ্কার মধ্যেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় করেন নানা বয়সী মানুষ। যাত্রী ঠেসে ছেড়ে যায় একের পর এক লঞ্চ। পন্টুনে না ভিড়েই ঝুঁকি নিয়ে যাত্রী তুলতেও দেখা যায়। যাত্রী উঠাইতেছে ওই সাইডে দিয়ে, যাত্রী খুবই রিস্কে। সিঙ্গেল কেবিন নন এসি 2040 টাকা, আমরা নিচ্ছি 1300 টাকা। শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন উত্তরবঙ্গগামী ট্রেনের যাত্রীরাও। প্রতিটি ট্রেনই স্টেশন থেকে যাত্রা করে 1 থেকে 2 ঘন্টা দেরিতে। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদেও রওনা হন অনেকে। বৃষ্টির লাগে অটো আইতে চায় না, আমরা অনেক পথ হাঁটতে আইছি। তারপরে তো না রিটার্নে যেতে হবে। এর আগে সকালে দফায় দফায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে চরম ভোগান্তিতে পড়েন সড়ক পথের যাত্রীরা। থেমে থেমে ধীর গতিতে চলে গাড়ি। বাইপেল থেকে শ্রীপুর, গাজীপুর চৌরাস্তা হয়ে চন্দ্রা সহ ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ সড়কে বাড়তি চাপে দুর্ভোগ বাড়ে কয়েক গুণ। 800 করে টাকা নিচ্ছে, ভাড়া তো মূলত 600 টাকা। প্রশাসন যদি এখানে কঠোর থাকতো তাহলে মনে হয় যে রাস্তাঘাটের জ্যামগুলো হতো না। তবে পদ্মা সেতু হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলে নির্বিঘ্নে বাড়ি ফেরেন মানুষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও স্বস্তি নিয়েই ফেরেন সবাই। ছায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, ঈদযাত্রায় অনিয়মের অভিযোগ পেলে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। হাজার হাজার যাত্রী
যে গাড়ি তো একটু ফাঁকা পাচ্ছে উঠতে চাচ্ছে, সুপারভাইজার অনেক সময় 100 টাকা বেশি নেওয়ার চেষ্টা করে, কিন্তু যাত্রী যখন সচেতন হচ্ছে, অভিযোগ করছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুট হয়েও ফেরি ও লঞ্চে বাড়ি ফেরেন অনেকে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাতেও রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঘরমুখো যাত্রীদের ভিড় ছিল উপচে পড়া। মধ্যরাতেও টিকিট কাটতে বাসে উঠতে যাত্রীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। এ সময় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। অন্যদিকে বাস মালিক পক্ষের দাবি নির্ধারিত চার্ট মেনে ভাড়া নেওয়া হচ্ছে। তবে সরেজমিনে দেখা গেছে নির্ধারিত কিছু পরিবহন ছাড়া বেশিরভাগ পরিবহনই যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে। এদিকে সময় মতো বাস না ছাড়ার অভিযোগ করেন যাত্রীরা। টিকিট আছে কিন্তু আমরা ঢুকতে পারতেছি না, এত যাত্রী। ট্রেনের মধ্যে যে অবস্থা, প্রচন্ড যাত্রীর ভিড়, ভিতরে প্রবেশ করার মতো কোনো অপশনই নেই। ঈদে বাড়িতে যাচ্ছি, বাবা মার সাথে ঈদ করবো, ঈদ উল্লাস করবো, অনেক খুশি লাগতেছে। ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে আছেন রিপোর্টার শাবাব ওয়াসি। সরাসরি যাচ্ছে তার কাছে। ঘরমুখী মানুষের বাড়ি ফেরা নিয়ে রাজধানীর বাস স্টেশনগুলোতে একটা উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা একটি দীর্ঘ লাইন, এবং টিকিট কাউন্টারের এই লাইনটি আমরা মধ্যরাত থেকে এই লাইনটি লক্ষ্য করছি। অর্থাৎ এই যে স্টেশনটি রয়েছে, এখানে যে বাস স্টেশনটি রয়েছে, এই বাস স্টেশনে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে ভোর 6টা থেকে, কিন্তু মানুষ কিন্তু এই যে দীর্ঘ লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা মধ্যরাত থেকেই কিন্তু মানুষ এখানে এই লাইনে দাঁড়িয়ে আছেন, তারা এই টিকিটের অপেক্ষায়। এবং এছাড়াও এখানে যেই বিভিন্ন যেই বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু ছেড়ে যাচ্ছেন, ভরে যাচ্ছেন এবং ছেড়ে যাচ্ছেন। এবং এই যাত্রীরা কিন্তু আমাদেরকে যেটা বলছেন যে আসলে বরাবরের মতোই তারা যে অভিযোগটি জানাচ্ছেন যে আসলে ঈদের সময় নির্ধারিত যে ভাড়া, সেই ভাড়ার থেকে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এবং আমরা যখন মালিক পক্ষ কিংবা বাস কর্তৃপক্ষকে আমরা যখন জিজ্ঞেস করছি, তারা কিন্তু আবার বলছেন যে না, নির্ধারিত চার্ট অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে, কিন্তু কোনো কোনো সময় হয়তো 50-100 টাকা বেশি নেওয়া হচ্ছে। তবে যাত্রীরা কিন্তু বলছেন যে পুরোপুরি ভিন্ন, যে তারা বলছেন যে কোনো সময় 200-300 কিংবা 500 টাকা বেশিও নেওয়া হচ্ছে, এবং যার থেকে যত পারা হচ্ছে তত নেওয়া হচ্ছে। এবং তারা যেই অন্য যে অভিযোগটি তারা করছেন যে আসলে নির্ধারিত সময়ে বাস ছেড়ে যাচ্ছে না, অর্থাৎ যে সময়টিতে বাস ছাড়ার কথা রয়েছে, বাস সেই সময়টিতে আসছে না, এবং ছাড়ার ক্ষেত্রেও বাস পরিপূর্ণ না হলে কিন্তু বাস ছাড়ছে না, এরকমটিও কিন্তু অভিযোগ করছেন যাত্রীরা। তবে যাত্রীরা যেটা বলছেন যে আসলে শত কষ্ট সহ্য করে হলেও আসলে এই যে পরিবার পরিজনের সঙ্গে নিজ বাড়িতে গিয়ে ঈদ করা, এই আনন্দটার জন্য তারা আসলে এই কষ্টটা করতে চাচ্ছেন। এবং এই একই সাথে আসলে তারা বলছেন যে আসলে তারা এটা বলছেন যে আসলে যাতে এই যে ভোগান্তি, এগুলো যাতে কোনোভাবে যাতে সরকার পদক্ষেপ নেয়, যাতে এই ভোগান্তিগুলো মানুষের দূর হয়, এবং তারা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন এবং নিরাপদে যাতে আবারও রাজধানীতে ফিরতে পারেন, এই প্রত্যাশায় কিন্তু তারা রাখছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর বাস স্টেশন থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম মহাখালী বাস টার্মিনাল থেকে। এবার বৃষ্টি মাথায় নিয়ে উদযাপন করতে হতে পারে পবিত্র ঈদুল আজহা। ঈদের দিন সকাল থেকে দেশের উত্তরাঞ্চলে ভারী ও ঢাকা সহ দক্ষিণাঞ্চলে হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। প্রতিকূল আবহাওয়া বিবেচনায় রেখে জাতীয় ঈদগাহ থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন জায়গায় ঈদ জামাতের সময় ও স্থান নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। এদিকে ঈদ জামাত ঘিরে কোনো নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছে টিএমপি। বিস্তারিত শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট। বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখেই জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি নেওয়া হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য। বৃষ্টি না হলে জামাত হবে সকাল 7:30টায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল 8টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে হবে সেই নামাজ। আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ 35,000 মুসল্লি জাতীয় ঈদগাহে জামাতে অংশ নেবেন। নারীদের থাকছে আলাদা ব্যবস্থা।
জাতীয় মসজিদে ঈদুল আজহার 5টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল 7টায়, সবশেষটা হবে 10:45 এদিকে ঈদুল আজহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে 5টি জামাত। এছাড়া রাজধানীর উল্লেখযোগ্য ধানমন্ডি ঈদগাহ মাঠ ও মিরপুরের মসজিদুল আকবর ঈদগাহে সকাল 7:30টায়, ভাসানটেক পল্লবী, গোলারটেক, বনানী ঈদগাহ ও গুলশান আজাদ মসজিদে সকাল 7টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল থেকেই রাজধানী সহ দক্ষিণ অঞ্চলে হালকা ও উত্তরাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঈদের দিনে বৃষ্টির সম্ভাবনা ঢাকা সহ দক্ষিণ অঞ্চল অনেকটা কম, অর্থাৎ সকাল থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বিকেলে একটু বাড়তে পারে। রাজশাহী ডিভিশনের সব ডিস্ট্রিক্ট, রংপুর ডিভিশনের সব ডিস্ট্রিক্ট, তারপর ময়মনসিংহের সব ডিস্ট্রিক্ট এবং সিলেট সব ডিস্ট্রিক্টের সম্ভাবনা অনেকটা 80-90%। এদিকে ডিএমপি জানিয়েছে ঈদ জামাত ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই। সেরকম কোনো আশঙ্কার খবর আমাদের হাতে নেই। জামাতগুলোতে কেন্দ্র করে আমাদের কন্ট্রোল রুম থাকবে, সেখানে আমরা সকল আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে এবং থাকবে। প্রতিকূল আবহাওয়ার শঙ্কা মাথায় রেখে ঈদগাহের পাশাপাশি প্রস্তুতি নেওয়া হয়েছে স্থানীয় মসজিদগুলোতেও। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঈদের জামাতের জন্য জেলায় জেলায় প্রস্তুত করা হচ্ছে ঈদগাহ ময়দান। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঈদগাহ ময়দান পরিদর্শন করেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা সহ জনপ্রতিনিধিরা। ঈদের জামাতের জন্য জেলায় জেলায় প্রস্তুত করা হচ্ছে ঈদগাহ ময়দান। আয়তনের দিক থেকে দক্ষিণ এশিয়ার সবথেকে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় দিনাজপুরের ঐতিহাসিক গৌড়ে শহীদ মাঠে। জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠানে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার সকাল 8:30টায় ঈদের প্রথম জামাত হবে। ইমামতি করবেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মতিউর রহমান কাশেমি। আমরা অন্যান্য সময়ের মতো ইনশাল্লাহ সর্বপ্রকার প্রস্তুতি গ্রহণ করেছি। আগামী 28 তারিখে 8:30 ঈদুল আজহার জামাত এখানে অনুষ্ঠিত হবে। মুসল্লিদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য আমাদের এখানে ওয়াচ টাওয়ার করা হয়েছে। এখানে আমাদের টহল পার্টি বাইরে থাকবে, চেকপোস্ট পার্টি বাইরে থাকবে। ঈদুল আজহার 199তম জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। জামাত শুরু হবে সকাল 9টায়। ইমামতি করবেন মাওলানা মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। দূরের মুসল্লিদের জন্য ঈদের দিন সকাল 6টায় ভৈরব থেকে, সকাল 5:30টায় ময়মনসিংহ থেকে 2টি স্পেশাল ট্রেন শোলাকিয়ার উদ্দেশ্যে আসবে। জামাত শেষে দুপুর 12টায় ফিরতি যাত্রা করবে ট্রেন দুটি। অত্যন্ত নিরাপদে এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে এই জামাত অনুষ্ঠিত হবে। আমি প্রত্যাশা করি সবাই ঈদ জামাত শেষে আনন্দ উৎসবের মধ্য দিয়ে বাড়ি ফিরে যাবেন। খুলনায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টায় সার্কিট হাউস মাঠে। এবছর প্রথমবারের মতো এই মাঠে নারীদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে টাউন মসজিদে পরপর 3 একই সময়ে 7টা থেকে পরপর 1 ঘন্টা পরপর বাকি জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাতকে কেন্দ্র করে বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জোরেশোরে প্রস্তুতি চলছে। প্যান্ডেল নির্মাণ ও মাঠ ঢেলে সাজানোর পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কড়া নজরদারি রাখছি সাদা পোশাকে এবং টহল টিমের মাধ্যমে ঈদগাহর নিরাপত্তা বিধানের আমরা চেষ্টা করছি। চট্টগ্রামে ঈদুল আজহার প্রথম ও প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে। মঙ্গলবার সকালে ওয়াসা ঈদগাহ ময়দান পরিদর্শন করেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। টারপাল থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা রাখছে যাতে মুসল্লিরা বৃষ্টি পড়লেও তারা যাতে কোনো ধরনের কষ্টের মধ্যে না থাকে। এছাড়া নগরীর 41টি ওয়ার্ডে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীকে দ্রুত কোরবানির বজ্রমুক্ত রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ঈদের দিন 8 থেকে 10 ঘন্টার মধ্যে রাজধানীতে 54,000 টন কোরবানির বজ্র অপসারণ করতে চায় তারা। এ কাজে থাকবেন 2 সিটির স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় 31,000 পরিচ্ছন্নতা কর্মী। নির্ধারিত সময়ে রাজধানীকে বজ্রমুক্ত করতে হলে একজন পরিচ্ছন্নতা কর্মীকে সরাতে হবে 1.25 টন করে বজ্র। তানভীর হাসান মেঘের রিপোর্ট। রাজধানীতে কোরবানির ঈদ মানেই কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার টন পশুর বর্জ্য, আর সেই বর্জ্য দ্রুত সরিয়ে নগরবাসীকে স্বস্তি দিতে আগেভাগেই প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন।
উত্তর সিটিতে বর্জ্য অপসারণে মাঠে থাকবে প্রায় 16,000 পরিচ্ছন্ন কর্মী। ধারণা করা হচ্ছে এবারও লক্ষ্য প্রায় 21,000 টন কোরবানির বর্জ্য অপসারণ। দ্রুত বর্জ্য সরাতে প্রস্তুত রাখা হয়েছে 7 শতাধিক যান যন্ত্রপাতি, পাশাপাশি ব্লিচিং পাউডার, স্যাভলন ও পলিব্যাগ সহ প্রয়োজনীয় সরঞ্জামও বিতরণ করেছে সংস্থাটি। অন্যদিকে ঈদের প্রথম দিনেই প্রায় 34,000 টন কোরবানির বর্জ্য অপসারণে লক্ষ্য নিয়েছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন। এ কাজে নিয়োজিত থাকবেন প্রায় 14,000 পরিচ্ছন্নতা কর্মী। বর্জ্য দ্রুত সরাতে 2,000-এর বেশি যান যন্ত্রপাতি ব্যবহার করা হবে। দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি কমাতে রাখা হয়েছে ব্লিচিং পাউডার, স্যাভলন ও বায়োডিগ্রেডেবল ব্যাগের ব্যবস্থাও। তথ্য বিশ্লেষণে দেখা যায় ঈদের দিন 2 সিটিতে 8 ঘন্টা প্রায় 34,000 টন বর্জ্য অপসারণ করতে চায় অন্তত 31,000 পরিচ্ছন্নতা কর্মী। সেই হিসেবে একজন কর্মীকে 8 ঘন্টায় সরাতে হবে 1.25 টন করে বর্জ্য। 2 সিটির প্রশাসক বলছেন 72 ঘন্টার মধ্যে পুরো নগরই পরিষ্কার করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। 10টি জোনে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা যারা আছে তাদের সমন্বয় করে 10টি কমিটি করেছে মনিটরিং করার জন্য, এবং 72 ঘন্টার যে অ্যাকশন প্ল্যান, সেই অ্যাকশন প্ল্যান অনুযায়ী আমরা আউটসোর্সিং কর্মী নিয়োগ দিয়েছি। 60 ভাগ কোরবানি প্রথম দিনই হয়ে যায়, এবং দ্বিতীয় দিন হয়তো আর 30 ভাগ, এবং শেষের দিন 10 ভাগ। এই কাজে এইভাবে আমরা টার্গেট ফিক্স করে সেইভাবেই পরিচ্ছন্নতার জন্য আমরা ব্যবস্থা রেখেছি। কোনোভাবেই যাতে কেউ কোরবানির বর্জ্যগুলো ড্রেনের মধ্যে না ফেলে। বিগত বছরের মতো এবারও নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে দ্রুত বর্জ্য অপসারণ ও নগরী পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের পাশাপাশি সচেতন হতে হবে নগরবাসীকেও। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে ফেসবুক পোস্টের মাধ্যমে দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রার্থনা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত এই দেশের মানুষ এটি শুধু আনন্দ উৎসবই নয়, বরং স্রষ্টার প্রতি গভীর আত্মনিবেদন ও ত্যাগের বার্তা। সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার প্রার্থনাও জানান তিনি। সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা আজ পবিত্র 10 জিলহজ, হজের তৃতীয় দিন। আরাফাতের ময়দান থেকে ফিরে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত কাটানোর পর ভোরেই মিনায় পৌঁছেছেন লাখো হাজি। শয়তানকে কঙ্কর নিক্ষেপ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি এবং মাথা মুন্ডনের মধ্য দিয়ে ধীরে ধীরে ইহরাম মুক্ত হচ্ছেন আল্লাহর মেহমানরা। হজের এই গুরুত্বপূর্ণ দিনের আনুষ্ঠানিকতা ও আধ্যাত্মিক আবহাওয়া নিয়ে জানাচ্ছেন মুফতি আব্দুল্লাহ তামিম। 9 জিলহজ আরাফাতের ঐতিহাসিক ময়দানে অবস্থান ও ইবাদত শেষে সূর্যাস্তের পর মুজদালিফার পথে রওনা হন আল্লাহর মেহমানরা। সারা রাত খোলা আকাশের নিচে ইবাদত, জিকির আর দোয়ায় কাটান তারা। মাগফিরাত আর আত্মসমর্পণের এক অনন্য আবহে ফজরের নামাজ আদায় করে সূর্য ওঠার আগেই মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন লাখো হাজি। 10 জিলহজ সকালে মিনায় পৌঁছেই বড় জামারায় শয়তানের উদ্দেশ্যে একে একে 7টি কঙ্কর নিক্ষেপ করেন হাজিরা। আল্লাহু আকবার ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো জামারা এলাকা। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহর অনুসরণে সম্পন্ন হওয়া এই প্রতীকী আমলের মধ্য দিয়ে শয়তানের কুমন্ত্রণা ও অশুভ শক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মুসল্লিরা। কঙ্কর নিক্ষেপ শেষে শুরু হয় কোরবানির আনুষ্ঠানিকতা। মিনার নির্ধারিত স্থানে পশু জবাইয়ের মাধ্যমে সম্পন্ন করেন এই গুরুত্বপূর্ণ আমল। আর যারা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ও অনুমোদিত এজেন্সির মাধ্যমে কোরবানি দিচ্ছেন, তারা কনফার্মেশন বার্তা পাওয়ার পর পরবর্তী আনুষ্ঠানিকতার প্রস্তুতি নেন। পুরো প্রক্রিয়া জুড়েই হাজিদের মাঝে ছিল গভীর ধর্মীয় অনুভূতি ও প্রশান্তির আবহ। কোরবানি সম্পন্ন হওয়ার পর মাথা মুন্ডন ও চুল ছোট করার মধ্য দিয়ে ইহরামের বিধিনিষেধ থেকে মুক্ত হন আল্লাহর মেহমানরা। দীর্ঘ প্রতীক্ষার পর ইহরামের সাদা কাপড় বদলে সাধারণ পোশাকে ফিরতে পেরে হাজিদের চোখে মুখে ফুটে ওঠে স্বস্তি, তৃপ্তি আর আনন্দের ছাপ। একই দিনে সৌদি আরব জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, মুজদালিফা, সৌদি আরব। ভোরের সময় আরও থাকছে
ঈদের লম্বা ছুটিতে নিরাপত্তার চাদরে রাজধানী। পুলিশ, ল্যাব, র্যাব, বিজিবির 17,000 সদস্য মোতায়েন। চুরি ছিনতাই ঠেকাতে টহল জোরদার। অপরাধপ্রবণ এলাকায় বাড়তি নজরদারি। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। ঈদে ঘরমুখী মানুষের ভিড়ে শিশুদের হামের সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। তারা বলছেন, আতঙ্কিত না হয়ে অভিভাবকদের সতর্ক থাকার বিকল্প নেই। এদিকে একদিনে হামে ঝরেছে আরও 10 প্রাণ। হামের প্রাদুর্ভাবে প্রতিদিনই লম্বা হচ্ছে মৃত্যুর সারি। 24 ঘন্টায় মারা গেছে 10 জন। এখন পর্যন্ত প্রাণ গেল 555 জন রোগীর। চাপ কমছে না হাসপাতালেও। এর মধ্যেই এবারের ঈদ উৎসবের রং এবার অনেকটাই ফিকে। হাম আক্রান্ত রোগী নিয়ে হাসপাতালে কাটানো পরিবারগুলোর উদ্বেগ উৎকণ্ঠায় তারা প্রহর গুনছেন প্রিয়জনের রোগ মুক্তির। মেয়ে অসুস্থ দেখে বাড়িতে যেতে পারবো না, যদি সুস্থ হয় তো বাড়ি চলে যাবে। আমার মাইয়া অনেক অসুস্থ ছিল, পরে তো আইসিইউতে ভর্তি করার কথা ছিল, এত অসুস্থ ছিল। সুস্থ করে নিয়ে যাওয়া লাগবে। সুস্থ হওয়ার পরও অনেকে আবার সংক্রমিত হচ্ছেন হামে। তাই ঈদের আনন্দে অতিরিক্ত ভিড়ের মধ্যে বাচ্চাদের না নিতে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শঙ্কা না বলে আমি বলবো, আমরা খুব সচেতন হতে হবে আমাকে। ঈদের মধ্যে আমরা না হয় একটা ঈদে এত বেশি মিলামিশা না করলাম, ঈদের মধ্যে বড় বড় গ্যাদারিং না করলাম, ঈদের মধ্যে যেই বাচ্চার সর্দি কাশি আছে সেই বাচ্চার কাছে না গেল অন্য বাচ্চা, যেই বাচ্চার গার্জিয়ান দেখলো যে তার বাচ্চার সর্দি কাশি জ্বর আছে তাকে একটু সরিয়ে রাখলাম। এটা সম্পূর্ণ ব্যক্তিগত সামাজিক সচেতনতা। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী ঈদের ছুটিতেও হাসপাতালগুলোতে হামের বিশেষায়িত চিকিৎসা সেবা নিরবিচ্ছিন্ন থাকবে বলে আশ্বস্ত করছেন সংশ্লিষ্টরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। সাধারণ মানুষের জীবনে স্বস্তি দিতে ব্যাটের মতো পরোক্ষ কর থেকে সরে আসতে চায় সরকার। তাই আসছে বাজেটে ধনীদের সম্পদের উপর সরাসরি কর বসাতে যাচ্ছে এনবিআর। এ খাত থেকে প্রায় 5,000 কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রাও ঠিক করেছে সংস্থাটি। এর মাধ্যমে সম্পদের সুষম বন্টনের সম্ভাবনা থাকলেও কর ন্যায্যতা নিশ্চিত করার তাগিদ অর্থনীতিবিদদের। MS আরফিনের রিপোর্ট। নিত্যদিনের ব্যয় বৃদ্ধির ভার থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ভ্যাটের মতো পরোক্ষ কর থেকে সরে প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে নজর দিচ্ছে এনবিআর। নতুন করদাতা, উচ্চ আয়ের ব্যক্তি, ব্যবসায়ী ও সম্পত্তির মালিকদের নজরদারিতে আনতে রাজধানী ও চট্টগ্রামের অভিজাত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কর জরিপ চালাতে চায় সংস্থাটি। আসছে বাজেটেই সম্পদ কর বসিয়ে সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্য রয়েছে প্রায় 5,000 কোটি টাকা। যার দাগ নম্বরে শুধু ট্যাক্স দিচ্ছে, কম দিচ্ছে, বেশি দিচ্ছে, রিটার্ন দিচ্ছে, আর যারা দিচ্ছে না তাদেরকে ধরেন এই সমস্ত করের বোঝা আমাদের আর চাপিয়েন না। আমরা এমনি করের বোঝায়, আমরা ঋণের বোঝায়, আমরা প্রেসারে আমাদের কিন্তু মাথা নুয়ে গেছে। একসময় আমার মাথা থাকবে না, আমরা কিন্তু নিঃশেষ হয়ে যাব। ব্যক্তির মোট সম্পদ 4 কোটি টাকার বেশি হলে ন্যূনতম 10% থেকে শুরু করে সম্পদের পরিমাণ অনুযায়ী 35% পর্যন্ত সারচার্জ আরোপ করে জাতীয় রাজস্ব বোর্ড। এতে কাঙ্ক্ষিত আয় না হওয়ায় 2026-27 অর্থ বছরের বাজেটের খসড়া অনুযায়ী 4 থেকে 6 কোটি পর্যন্ত সম্পদের ওপর 0.25, পরবর্তী 6 থেকে 11 কোটির ওপর 0.50, এরপরের 11 থেকে 16 কোটির ওপর 0.75% হারে কর বসাতে যাচ্ছে এনবিআর। 16 কোটির বেশিতে আরোপ হতে পারে 1% হারে। 5,000 কোটি টাকা এটাতে খুব একটা বেশি তা না। এটা এখন আদায় করতে যেয়ে যদি আবার খরচ বেশি হয়ে যায় সেটাও একটা বিষয়। যে কোনো ধরনের নতুন কর চালু করার আগে সাধারণ করদাতাদেরকে একটা সচেতন করার বিষয় রয়েছে। বর্তমানে কোনো ব্যক্তির 100 কোটি টাকার সম্পদে আয়কর 20 লাখ টাকা হলে সর্বোচ্চ হারে সারচার্জ ধরা হয় 7 লাখ টাকা। নতুন পরিকল্পনা অনুযায়ী 1% সম্পদ কর চালু হলে ওই 100 কোটির ওপর কর দাঁড়াবে 1 কোটি টাকা। সারচার্জ থেকে আমাদের ওয়েলথ ট্যাক্সে গেলে এটা একটা প্রেডিক্টেবলও হবে এবং সেটা আমাদের আয় বৈষম্য কমানোর ক্ষেত্রেও একটা ভূমিকা রাখবে। আমার বড় ঘাটতি আছে, আমার এবার বিরাট টার্গেট আছে, সুতরাং যারা আছে ট্যাক্স নেটের মধ্যে তাদের উপরে এটা আমরা বেশি হারে করলে আরও অনেক টাকা পাবো। এই দৃষ্টিভঙ্গি থেকে করলে এটা হয়তো সঠিক হবে না। এনবিআর এর তথ্য 2022-23 অর্থ বছরে সারচার্জ থেকে 695 কোটি, 2021-22 অর্থ বছরে 626 কোটি আর 2020-21 অর্থ বছরে আদায় হয়েছে 599 কোটি টাকা।
MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। কিচেন ক্যাবিনেট ও মার্কিং চুক্তির বিষয়গুলো এনসিপির জানা ছিল না বলে মন্তব্য করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তিতে দেশের স্বার্থবিরোধী অংশ থাকলে সেগুলো পুনর্মূল্যায়ন করা উচিত। এই চুক্তিটা বিএনপি করেছে, কিন্তু সে জাস্ট নির্বাচনের 3 দিন আগে তাদেরই বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে এটা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এবং সে এখন বলতেছে যে এই চুক্তি নিয়ে আমাদের কিছু করার নেই, আগের সরকার করে গেছে। তো এই যে একটা পলিটিক্যাল ব্লেম গেম চলতেছে, অনিয়ম করে হাট বরাদ্দ থেকে শুরু করে বরাদ্দহীনভাবে হাট করা, সেখান থেকে হাসিল আদায় করা, এই কার্যক্রমগুলোর মধ্য দিয়ে এই যে কোরবানি ঈদের যেই পবিত্রতা, এই পবিত্রতাকে সরকার নষ্ট করছে। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম যেটা, সেই স্বাধীনতা সংগ্রাম কিন্তু আপনার আওয়ামী লীগের ভূমিকা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আফটার 71 যুদ্ধের পরে আওয়ামী লীগের ভূমিকা ছিল পুরো অ্যান্টি পিপল। আমরা 91-তে গণতন্ত্রে ফিরলাম, কিন্তু আমরা বারবার হোঁচট খাচ্ছিলাম কেন? বাংলাদেশের মানুষ লিবারেল পলিটিক্সে বিশ্বাস করে, একটা উদারপন্থী রাজনীতি বিশ্বাস করে। পলিটিক্যাল লিডারদের আসলে আপনার রিটায়ার একটা বিষয় থাকা উচিত। দেখছেন ভোরের সময়। EDF Aluminium, redefine possibilities. ঈদের লম্বা ছুটিতে ফাঁকা রাজধানীতে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। কোনো ধরনের শঙ্কা না থাকলেও ঢাকার সুরক্ষায় পুলিশ, র্যাব ও বিজিবির 17,000 সদস্য মোতায়েন রয়েছে। অস্থায়ী কন্ট্রোল রুম, চেকপোস্ট টহলের পাশাপাশি সাদা পোশাকেও শপিং মল, কোরবানির পশুর হাট, লঞ্চ, বাস, ট্রেন স্টেশন ও ফাঁকা ঢাকার বাসা বাড়িতে চুরি ছিনতাই ঠেকাতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর বাংলা মোটর সিগন্যাল স্বাভাবিক সময়ে যেখানে পার হতে অপেক্ষা করতে হয় বেশ কয়েক মিনিট, সেখানে এখন অপেক্ষা করতে হচ্ছে মাত্র 30 সেকেন্ড বা তার কম। ঈদের ছুটিতে রাজধানী ছেড়েছে বাসিন্দাদের বড় অংশ। যানজট আর মানুষের কর্মব্যস্ততার নগরী এখন অস্বাভাবিক শান্ত। ফাঁকা ঢাকায় স্বস্তিতে চলাচল করা গেলেও আছে এক নীরব আতঙ্ক। চিন্তার একটু ভয় আছে, কিন্তু একটু সাবধানে চলাফেরা করতে হইব। কিশোর গ্যাংয়ের যেই তৎপরতাটা, এটা যদি আইনশৃঙ্খলা বাহিনী যদি একটু সুদৃষ্টিতে দেখে। এই অবস্থায় বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। 8,500 নিয়মিত সদস্যের বাইরে অতিরিক্ত 6,500 সদস্য মাঠে নেমেছেন। এর বাইরেও সাদা পোশাকে আছে ডিবি, সিটিটিসি। ফাঁকা ঢাকায় ছিনতাই, বাসাবাড়িতে চুরি ঠেকাতে চেকপোস্টে টহল জোরদার করা হয়েছে। শপিং মল, কোরবানির পশুর হাট, লঞ্চ, বাস, ট্রেন স্টেশন ঘিরেও নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। অস্থায়ী কন্ট্রোল রুমের পাশাপাশি বসানো হয়েছে জাল নোট শনাক্তের মেশিন। ব্যাংক, বিমা, ওই যে বিভিন্ন মার্কেট কেন্দ্রিক যে নিরাপত্তা লোকজন আছে, তারা সচল আছে কিনা, সজাগ আছে কিনা, তারা ঠিকমতো দায়িত্ব পালন করতেছে কিনা, ওদেরটা তদারকি করা হচ্ছে। সাথে সাথে আমাদের লোকজনও এলাকায় মুভমেন্ট করতেছে। কোনো ধরনের আশঙ্কা নাই। আমরা মনে করি মানুষ নির্বিঘ্নে এবং নিরাপদে ঈদ পালন করতে পারবে। পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে বিজিবি, অবস্থান নিয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্টে। মাঠে আছে র্যাবের 2,000 সদস্য। রাউন্ড দ্য ক্লক টহল এবং চেকপোস্ট স্থাপন করেছি। প্রতিটি গাড়ি, প্রতিটি সিএনজি আমরা সন্দেহজনক হলে আমরা চেক করছি, এবং এই যেন অপরাধীরা অপরাধ সংগঠনের প্রবণতা থেকে দূরে থাকে। রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, পল্লবী সহ বেশ কিছু অপরাধ প্রবণ এলাকায় বাড়তি নজরদারির পরামর্শ অপরাধ বিশ্লেষকদের। যে সমস্ত এলাকাগুলো ইতিমধ্যে অধিক অপরাধ প্রবণ হিসাবে পরিচিতি পেয়েছে অপরাধের কারণে, সেই সমস্ত এলাকাগুলোতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা এবং এই ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারলে কিন্তু এই উৎসবের সময় যে অপরাধগুলো হয় সেই অপরাধগুলোকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অপরাধ ঠেকাতে চিহ্নিত অপরাধীদের তালিকা ধরে অভিযানেরও পরামর্শ বিশ্লেষকদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কোরবানিকে কেন্দ্র করে জমে উঠেছে পশু জবাই ও মাংস কাটার আনুষঙ্গিক সরঞ্জামের বাজার। দিনরাত জ্বলছে কামারশালার আগুন। চলছে ছুরি, চাপাতি, বটি ও চাকু তৈরি এবং শান দেওয়ার ব্যস্ততা।
তপ্ত লোহায় একের পর এক হাতুড়ি পেটা, দা বটি ছুরির টুংটাং শব্দে মুখর রাজধানীর বিভিন্ন কামারশালা। পশু জবাই কিংবা মাংস কাটা, কোরবানির ঈদ মানেই দা বটি ছুরি চাপাতির কারবার। তাই কর্মব্যস্ত সময় পার করছেন কামাররা। শেষ মুহূর্তে এসে নেই দম ফেলারও ফুরসত। এখন ঈদের সময় তো ছুরি চাপাটি এগুলার কাজ বেশি। এখন হলো টাইমের হিসেব নাই, আর 7টার থেকে 8টার থেকে রাতে 12টা 1টা। ছুরি চাপাতির দাম গত বছরের তুলনায় কিছুটা বাড়তি হলেও বেচা বিক্রি বেশ ভালো বলে জানান ব্যবসায়ীরা। আমাদের ব্যবসা ভালো, আর ভালো জিনিসের দামও বেশি। ব্যবসা ভালোই চলতে আছে, অন্যান্য বছরতে এই বছর বেচা কিনেও ভালো হইতে আছে, মালের দামও একটু বাড়তি আছে, মানুষ কিনতেও বেশি আছে। কেউ কিনছেন নতুন ছুরি চাকু, আবার কেউ পুরনোতেই দিচ্ছেন ধার। উনি দাম চাইছে 900 টাকা, প্রথম 500 বলছি, পরে 600 টাকা বলছি, তার ওনার কত হয়েছে উনি 600 টাকা দিচ্ছে। বুড়ি কিনছি 250 টাকা দিয়ে। এই বছর গরু যে সস্তা, তাতে মনে হয় যে তাকর ছুরি গেলে দাঁত আছে বেশি দাম। এই ছুরি আমি আগে নিয়েছি 1000 টাকা, 600 টাকায় নিলাম, আর অন্যগুলা শার্ট করলাম। একটা চাপাটি নিলাম আর একটা ছুরি, এগুলো ছোট একটা ছুরি নিলাম আর কি। চামড়া ছাড়ানোর জন্য ছুরি 100 থেকে 300 টাকা, আর চাপাতে বিক্রি হচ্ছে 500 থেকে 1200 টাকা পর্যন্ত দামে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। হবিগঞ্জে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি। মামলা দায়ের, প্রধান অভিযুক্ত গ্রেফতার। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। কক্সবাজারে লবণ উৎপাদনের চলতি মৌসুম 15 মে শেষ হলেও তীব্র তাপদাহ আর অনুকূল আবহাওয়ায় এখনও থামেনি লবণ উৎপাদন। প্রতিদিনই মাঠে বাড়ছে সাদা সোনার ফলন। একই সঙ্গে সরকারের উদ্যোগে মাঠ পর্যায়ে বেড়েছে লবণের দাম। তবে প্রকৃত ন্যায্য মূল্য পেতে প্রতি মণ লবণের দাম 400 টাকা করার দাবি চাষিদের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। তীব্র দাবদাহে কক্সবাজার উপকূলে লবণ উৎপাদনে এসেছে নতুন গতি। সদরের পুকখালী এলাকায় 25 কানি জমিতে লবণ উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন চাষি মুজাম্মেল, শাহাদাত ও জসিমউদ্দিন সহ অন্যরা। সরকারি ঘোষণার পর মণপ্রতি লবণের দাম 50 থেকে 70 টাকা পর্যন্ত বৃদ্ধি পেলেও চাষিদের দাবি প্রকৃত ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রতিমণ লবণের দাম হওয়া উচিত 400 টাকা। আর ব্যবসায়ীরা বলছেন দেশে লবণের কোনো সংকট নেই। ঈদুল আজহার বাড়তি চাহিদা মেটাতে মাঠ ও মিল দুই জায়গাতেই রয়েছে পর্যাপ্ত মজুদ। আমাদের দেশে কোনো কাটতে কোনো সুযোগ নেই, নুন আছে, নুন এখন উড়োর দিন লইয়ে বাংলাদেশ আর বাঁচিব। কানের মধ্যে 40 থেকে 50 মণ এখন লবণ উঠতেছে। এখন ফাটছি 400 টাকা, 400 টাকা 150 টাকা খরচ যায়। কোরবানির চামড়া সংরক্ষণে সরকার লবণ কেনায় চাহিদাও বেড়েছে ব্যাপক। 27 লক্ষ মেট্রিক টনের যে আপনার জাতীয় চাহিদা রয়েছে, আমরা এর মধ্যে আসলে আশা করছি এটা পূরণ করা অসম্ভব না, এটা সম্ভব। চলতি বছরও সরকার 20 কোটি টাকা বরাদ্দ করেছে লবণ ক্রয়ের জন্য। বাড়তি লবণটা কেনার কারণে লবণের সরবরাহটা বাড়বে, যার কারণে লবণের দামও কিন্তু এখন বৃদ্ধি পেয়েছে। এই বেনিফিটটা যাতে আমাদের চাষিরা পায়, সেই কারণে আসলে সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে। বেসিকের তথ্য মতে এ পর্যন্ত লবণ উৎপাদন হয়েছে 19,20,000 মেট্রিক টন। আর চেম্বার অব কমার্সের দাবি উৎপাদন ইতিমধ্যে ছাড়িয়েছে 23 লাখ মেট্রিক টন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করেছে বগুড়া। আর নতুন এই সিটি কর্পোরেশনে যানজট সবচাইতে বড় গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মাত্র 500 মিটার পথ পাড়ি দিতে সময় লাগছে 30 মিনিটেরও বেশি। যানজটের কারণে নগরের বাসিন্দাদের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। স্থবির হয়ে পড়েছে জীবনযাত্রা। যানজটের জন্য অবৈধ যানবাহন সহ প্রশাসন, সিটি কর্পোরেশন ও ট্রাফিক বিভাগকে দায়ী করছেন স্থানীয়রা। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। বগুড়া সদর ট্রাফিক পুলিশ বক্সের সামনে অবৈধ স্ট্যান্ড বানিয়ে যাত্রী ওঠানামায় ব্যস্ত অটোরিকশা চালকরা। নগরীর কাঁঠালতলা এলাকার ব্যস্ততম এই সড়ক প্রথম দেখায় মনে হবে হাট বাজার।
শহরে 0.7 মাথা ও আশপাশের 5 কিলোমিটার এলাকায় সড়ক সহ ফুটপাত দখল করে 450-এরও বেশি ভ্রাম্যমাণ দোকান বসে। আর 70 বর্গ কিলোমিটারে সিটি কর্পোরেশনের 10 লাখ মানুষের বিপরীতে প্রতিদিন 1 লাখ থ্রি হুইলার চলাচল করে। আইনের তোয়াক্কা না করে সড়কে যত্রতত্র পার্কিং যানজটের অন্যতম কারণ বলে দাবি নগরবাসীর। এই অস্বস্তিকর পরিস্থিতির মূল কারণ হিসেবে আমি যেটা বুঝি, বর্তমান প্রশাসন ট্রাফিক পুলিশ কোনো কার্যরত কোনো কাজই করতেছে না, কোনো রাস্তাঘাট দেখিচ্ছে না, দোকানে টাকা বসা নিচ্ছে। এই যানজট নিরসনে প্রশাসন, জেলা প্রশাসন যদি কাজ না করে ঠিক মতো, এই যানজট নিরসন করা সম্ভব না। যানজট নিরসনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের। ঈদের পর থেকে আমরা পুলিশ সার্জেন্টের সহযোগিতা নিয়ে, এখানে আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তাদের সহযোগিতা নিয়ে আমরা অ্যাকশনে যাব আর কি। 150 বছরের পুরনো বগুড়া পৌরসভাকে গত 20 এপ্রিল সিটি কর্পোরেশন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। 60 বছর পর চালু হলেও বন্ধ হয়ে গেছে রাজশাহীর সুলতানগঞ্জ নৌবন্দরের কার্যক্রম। নদী ড্রেজিং ও অবকাঠামোর কাজ শেষ হলেও মিলছে না এনবিআরের চূড়ান্ত অনুমোদন। ব্যবসায়ী নেতারা বলছেন, চালু হলে পণ্য আমদানির খরচ কমার পাশাপাশি বাড়বে কর্মসংস্থান। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকের প্রতিবেদন। রাজশাহীর গোদাগাড়ির সুলতানগঞ্জের সঙ্গে ভারতের মুর্শিদাবাদের মায়া নৌবন্দরের দূরত্ব মাত্র 18 কিলোমিটার। দীর্ঘ 6 দশক পর 2024 সালের 12 ফেব্রুয়ারি এ বন্দরের কার্যক্রম আবারও চালু হয়। তবে চালুর মাত্র 10 দিন পর পদ্মার নাব্য সংকটে আবারও বন্ধ হয়ে যায় কার্যক্রম। গত বছর অন্তর্বর্তীকালীন সরকার নৌবন্দরটি দ্রুত চালুর নির্দেশনা দিলেও তা বাস্তবায়ন হয়নি। ব্যবসায়ীদের অভিযোগ, নদী ড্রেজিং ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের পরও বন্দরটি আলোর মুখ দেখছে না। এটি চালু হলে পণ্য আমদানির খরচ কমার পাশাপাশি বাড়বে কর্মসংস্থান। আমাদের কিন্তু অনেক ডলার সেভ হবে, আমাদের রাস্তা সেভ হচ্ছে। কোথায় লাগতেছে আমার হলো এখান থেকে মাত্র 18 কিলো, আর এখান থেকে 350 কিলো। আমরা সরকার দ্বারা আবেদন করতে আছি যেন দ্রুত চালু করে। আমাদের সুলতানগঞ্জ পোর্টটা যদি হয়ে যায় তাহলে আমাদের অনেক কর্মসংস্থান হবে এবং আমাদের খুব উপকার হবে। সব ধরনের সুবিধা থাকার পরও নৌবন্দরের চূড়ান্ত অনুমোদন না পাওয়া উদ্বেগজনক বলছে বিআইডব্লিউটিএ। ব্যক্তিগত পর্যায়ে বা আপনার প্রাতিষ্ঠানিক পর্যায়ের কোনো স্বার্থ এখানে আছে কিনা এইটার চালু করার ক্ষেত্রে একটা, সেটাই আমার কাছে মনে হচ্ছে অন্তরায়। এদিকে এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে ব্যবস্থা নেয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর। আমরা চাই একে অপরের সহায়ক হতে, বন্ধু হয়ে থাকতে, জনগণের জন্য, জাতির জন্য, দেশের জন্য যেটা ভালো হয় সরকার বিবেচনা করে এটা সিদ্ধান্ত নেবে। 1965 সালে সুলতানগঞ্জ থেকে মায়া ও গোদাগাড়ি থেকে লালগোলা নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ। ভর্তুকি ও প্রণোদনার এতে নতুন ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠনের মাধ্যমে ভূমির অধিকার চান তারা। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। সাঁওতাল, ওরাও, মুন্ডা, মালমাহালি, কোল এবং মুশহর বরেন্দ্র জনপদে যুগ যুগ ধরে বসবাস দলিত সহ সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর। গত বছর রাজশাহীর একাধিক এলাকা থেকে তাদের উচ্ছেদের অপচেষ্টা হয়। সেই উচ্ছেদ আতঙ্কে এখনও উৎকণ্ঠায় জেলার খাস জমিতে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার। বরেন্দ্রর রুক্ষ মাটিতে পর্যাপ্ত পানির অভাব, তার উপর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে দিন দিন বাড়ছে মজুরি বৈষম্য, সংকুচিত হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। এমনকি ভূমির অধিকার থেকে নানা কৌশলে প্রভাবশালীরা বঞ্চিত করছে বলে অভিযোগ তাদের। এই খারাপ যে তুলে দিবে না কি করবে, এটা খারাপ লাগবে না? কোন দিক পালাবো, কোন দিক থাকবো? সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঠিক পরিসংখ্যান নির্ণয়ে বিশেষ শুমারি ও সুরক্ষা কার্ড প্রদানের দাবি তাদের। অনেক পরিবার খাস জমিতে বসবাস করছে, তারা নিজস্ব জমি নাই, তাদেরকে যে কোনো সময় হুমকি দেওয়া হয় যে এটা আমাদের মাটি, এটা আমরা পত্তন নিয়েছি, নানান রকম সমস্যায় আমরা ভুগি। অনেক সময় দেখা যায় যে গ্রামে যে প্রতিনিধি থাকে ওকে না বলে গ্রাম মেম্বার যাদেরকে একটু পছন্দ করে তাদেরকে দিয়ে কার্ডটা তুলে নেয়। আমরা চাই আমাদের স্বাধীনতা, আমরা যেন কারো কাছ থেকে আমরা যে সাঁওতালি এভাবে যেন কথা না শুনি। সাংবিধানিকভাবে আদিবাসীর স্বীকৃতি, বাজেটে সুনির্দিষ্ট আর্থিক বরাদ্দ, সমতলের জন্য নতুন মন্ত্রণালয় গঠন, তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, পেশা এবং কুটির শিল্প রক্ষায় বিশেষ ভর্তুকি ও প্রণোদনার প্রস্তাব অর্থনীতিবিদদের। আদিবাসী হিসেবেই বাজেটে উল্লেখ করে একটা পৃথক বরাদ্দ থাকা দরকার বলে আমরা মনে করি। এখানে
সরকার ঋণ দিবে বিনা সুদে এবং সেই ঋণ নিয়ে তারা স্বনির্ভর হবে। এটা খুবই মানবিক এবং সময়ের দাবি যে তাদের জন্য আলাদা ভূমি মন্ত্রণালয় থাকা দরকার, যাতে করে তাদের যে ভূমির উপরে অধিকার প্রতিষ্ঠা এটা যেন নিশ্চিত করা যায়। সবশেষ জনশুমারি ও গৃহগণনা প্রতিবেদন অনুযায়ী রাজশাহীতে সমতলের অন্তত ৪৮,০০০ ক্ষুদ্র জাতিসত্তার মানুষ বসবাস করেন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। সংস্কারের অভাবে ভেঙে পড়ছে পাবনার হেমায়েতপুর আশ্রয়ণ প্রকল্পের ঘর। ভাঙাচোরা রাস্তাঘাট, টয়লেট ও বিশুদ্ধ পানি সহ নানা সংকট নিয়ে জরাজীর্ণ ঘরে দুর্ভোগের মধ্যেই বসবাস করছেন বাসিন্দারা। এদিকে আসন্ন বর্ষা মৌসুম নিয়েও দুশ্চিন্তায় তারা। তবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সুন্দসী বেগম সংসার জীবনের মাঝপথে স্বামী এবং ৯ মাস আগে একমাত্র ছেলেকে হারিয়ে ষাটোর্ধ্ব এই নারীর পেট চলে ভিক্ষাবৃত্তি করে। বেঁচে থাকার শেষ আশ্রয় এই জরাজীর্ণ ঘর। শুধু সুন্দসী বেগম নয়, পাবনার হেমায়েতপুর আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি ঘরেই এমন উৎকণ্ঠা ও দুশ্চিন্তা নিয়ে বেঁচে থাকার এক নীরব লড়াই। বৃষ্টি হলেই পানিবন্দী ভাঙাচোরা রাস্তাঘাট, জরাজীর্ণ টিনের চালা, নিরাপদ টয়লেট ও বিশুদ্ধ পানির সংকট নিয়ে বিপাকে বাসিন্দারা। ঘরে কেউ নেই, আমার একটা বেড়া ছিল, ওই মোনাবাড়ি অফিসে ৯ মাস সোয়াদ হয়েছি আর আমি খাই পাঠের জন্য যাই না এনে খাই, তাছাড়া কি করবো। ঘরের অসুবিধা আছে, বাথরুম ভেঙে চুরি গেছে, কলে পানি ওঠে না। ও যে সব কষ্ট করে করে থাকে, যে জোড়া তালি দিয়ে পলিটিন দিয়ে কেউ কেউ চলে গেছে। আজ কাল দিলে চলে যায়। ঘর ছিল এখানে ওইরকম ভাবে ঘর করে দিলে পরে ভালো হবে। ঘর মেরামত ও বসবাসের উপযোগী করতে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা প্রশাসনের। আমরা এই বিষয়টি খোঁজখবর নিচ্ছি। আমরা সদর উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টা দেখার জন্য বলছে, যেহেতু এই বিষয়ে খোঁজখবর রাখবে এবং ব্যবস্থা গ্রহণ করবে। পাবনার হেমায়েতপুরে অবস্থিত এই আশ্রয়ণ প্রকল্পে বর্তমানে ৮৮টি পরিবার বসবাস করছে। সময় সংবাদ, পাবনা। দেখছেন ভোরের সময়, সঙ্গে থাকুন। ক্যামেরা একটা সাউন্ড হতো, কড়কড় 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 কড়কড়। ওই সাউন্ডের সঙ্গে যারা নতুন ক্যামেরাকে ফেস করে তাদের হার্ট বিটও বাড়তে থাকে। তো তখন আসলে কোন নায়িকার সাথে রসায়নটা আপনি বেশি উপভোগ করেছেন? যে নায়িকা যখন জনপ্রিয়, আমি সেই নায়িকার সঙ্গে কাজ করেছি। আমাদের এই সমস্ত চলচ্চিত্রে যে সমস্ত রোমান্টিক সিকোয়েন্স, রোমান্টিক গান, এই সবই আমরা দর্শককে বোকা বানানোর জন্য করি। দেখছেন ভোরের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। মনিটরিংয়ের দুর্বলতায় চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীরা হামলার সুযোগ পেয়েছে বলে স্বীকার করেছেন র্যাব মহাপরিচালক। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩০ জনকে। সীতাকুণ্ড থানায় ৩৫ জনের নামসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এদিকে সন্ত্রাসীদের নির্মূলের কথা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীও। সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত হয়ে ওঠে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর। কয়েক মাস আগে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন র্যাব সদস্য। পরে এলাকাটির নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা বাহিনী। ৩১ মে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্প উদ্বোধনের কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। তবে যাত্রা শুরুর আগেই রোববার রাতে ক্যাম্পে চালানো হয় ফিল্মি স্টাইলে হামলা। হামলার এক পর্যায়ে র্যাব ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় যৌথ বাহিনীও। জঙ্গল সলিমপুরের ঘটনা নিয়ে র্যাব মহাপরিচালক বলেন, ইয়াসিন বাহিনী বা অবৈধ দখলদার সবাইকে উচ্ছেদ করা হবে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩০ জনকে। আর মনে হয় আমাদের কিছুটা দুর্বলতা ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা হয়তো তাদের কার্যক্রমটা সেই লেভেলের মনিটরিংটা করতে পারিনি, তবে আমাদেরকে ওভার পাওয়ার করার মতো শক্তি তাদের নাই। এদিকে র্যাব ও পুলিশের একাডেমি নির্মাণের খবরে সন্ত্রাসীরা সেখানে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিগত সরকারের সময় আইনের শাসন না থাকায় জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা রাষ্ট্রের ভেতর আরেকটা রাষ্ট্র তৈরি করেছিল। তারা যে উদ্যত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব
কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। এছাড়াও সীমান্তে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও দেশে অস্থিতিশীল হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাল্টা গোলাগুলির ঘটনা ঘটেছে, সেটা স্বাভাবিক প্রক্রিয়া। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফের পুশিং করা নিয়ে সাতক্ষীরা সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিজিবি জানায়, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্তে বেশ কয়েকজনকে জড়ো করা হয়। পরে ভারতীয় পুলিশ তাদের পুশিং করতে বিএসএফের হাতে তুলে দেয়। খবর পেয়ে বিএসএফের অপতৎপরতা রুখে দিতে সাতক্ষীরা সীমান্তে টহল জোরদার করে বিজিবি মাইকিং করে হুঁশিয়ারি করা হয়। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে পুশিংয়ের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলে জানায় বিজিবি। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও এলাকায় মিয়ানমার থেকে অবৈধভাবে আনা 10টি গরু জব্দ করেছে পুলিশ। এ সময় গরু পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক সহ আটক করা হয় চালককে। পুলিশ জানিয়েছে, ঈদুল আজহাকে কেন্দ্র করে মিয়ানমার থেকে বাংলাদেশের ভেতরে ঢুকেছে গরুর চালান। পরে ট্রাক কিংবা ছোট ছোট পরিবহনে করে সেগুলো পৌঁছে দেওয়া হয় পশুহাটে। এমন খবর পেয়ে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের মেহেরঘোনা এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় নামুর দিক থেকে আসা একটি ট্রাককে থামানোর সংকেত দেয় আইনশৃঙ্খলা বাহিনী। গাড়িটি থামার সঙ্গে সঙ্গে পেছনে থাকা দুই ব্যক্তি ধান ক্ষেতের মধ্য দিয়ে পালিয়ে যায়। পরে চালককে আটক করা হয়। পিকআপে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 10টি গরু। মেহেরগোনা এলপিজি পাম্পের সামনে যাই, সেখানে গিয়ে চেকপোস্ট পরিচালনা করি। চেকপোস্ট পরিচালনা করার সময় একটি দ্রুতগামী ট্রাক আসলে সেটিকে আমরা সিগন্যাল দিলে সেটিকে দাঁড় করালে সেখানে থাকা দুজন ব্যক্তি পালিয়ে যায় এবং অপর একজন ব্যক্তিকে আমরা ধৃত করি। ধৃত করে ট্রাকটি তল্লাশি করে সেখানে থেকে আমরা 10টি চোরাচালানের মাধ্যমে মায়ানমার থেকে নিয়ে আসা গরু আমরা জব্দ করি। হবিগঞ্জে তৃতীয় শ্রেণীর শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা পরিবার জানায়, রোববার বিকেলে নবীগঞ্জের বড়চর গ্রামে বাড়ির পাশে দোকানে যাচ্ছিল শিশুটি। এ সময় একই গ্রামের আফরোজ মিয়া ও তার সহযোগী শিশুটির মুখে গামছা বেঁধে পাশের বাড়ির একটি নির্জন বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে শিশুটির উপর করা হয় নির্যাতন। স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্থলে এলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনায় দুজনকে আসামি করে নবীগঞ্জ থানায় মামলা করে শিশুটির বাবা। এই ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ধর্ষণের ঘটনায় একজন প্রাইমারি যে তাকে ধরা হয়েছে এবং এদের সংক্রান্তে মামলা নেওয়া হয়েছে। অন্যান্য কার্যক্রম চলমান আছে। ব্যক্তি চিকিৎসাধীন আছে, এখনো ওই হাসপাতালে চিকিৎসাধীন আছে। দেখছেন ভোরের সময়, সঙ্গে থাকুন। চলেছে একা পথে। আপনার গানের প্রতি তীব্র প্রেমটা আপনি অনুভব করেছেন কবে থেকে? আমার এই খুশিদ আলম হওয়ার পেছনে মিনিমাম 10-12 জনের কন্ট্রিবিউশন আমার। তা তো অবশ্যই। ও দুটি নয়নের স্বপনে চয়ন নিজের যে ভুলে যায়। ভুল ভ্রান্তি হয়েছে রেকর্ডিং এর সময়? আমার ভুলের জন্য সাবিনাকে 70 বার একটা গান করতে হয়েছে। শিল্পীদের তো একটা অতৃপ্তি থেকেই যায় কাজের জায়গাটা। কম বেশি থাকে, আমারও যে নাই সেটা না। ভালোবাসো যদি কাছে এসো না। দেখছেন ভোরের সময়। দেশকে এগিয়ে নিতে ঐক্য সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। পঞ্চগড়ে সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন।
কে কোন মতের, কে কোন দলের, কে কিভাবে বিগত দিনে কাজ করেছেন, কি করেছেন, সেটা কিন্তু উনি দেখেন নাই। সেখানে সমস্ত বড় বড় বাঘা সাংবাদিককে স্মরণ করে ওনাদের কাছে পরামর্শ নিয়েছেন। এর মাধ্যমে সারা বাংলাদেশের প্রতিটি সাংবাদিকের কাছে যে মেসেজটি পৌঁছে দিয়েছেন সেটি হচ্ছে যে আসুন এখন ঐক্যের সময়, দেশ গড়ার সময়, দেশকে এগিয়ে যাওয়ার সময়। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সরকারি দল ও বিরোধী দল মিলে জনবান্ধব একটি বাজেট উপহার দেবে যেন জনজীবনে স্বস্তি নেমে আসে। মঙ্গলবার বিকেলে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। ঈদ উপলক্ষে নিজ জেলা ভোলায় 4 দিনের সফরে এসেছেন স্পিকার। আমি তো রেফারি, সরকারি দল বাজেট দিবে, বিরোধী দল তার সমালোচনা করবে এবং যদি গঠনমূলক সমালোচনা করে সেটা আমরা ওয়েলকাম করি। আমি দেখব যাতে বিরোধী দল তাদের দায়িত্ব পালন করার জন্য পর্যাপ্ত সময় পায় এবং সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে একটি সহযোগিতার মনোভাব আমি আগে সংসদে লক্ষ্য করেছি। এখনও আশা করি তাদের মধ্যে কোঅপারেশন থাকবে এবং সরকারি দল এবং বিরোধী দল মিলেই একটি বাজেট উপহার দিবে জাতিকে, যাতে করে জনগণের জনজীবনে আরও স্বাচ্ছন্দ্য নেমে আসবে। কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বাণিজ্য ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে পর্যাপ্ত ট্যানারি ও কারখানা না থাকায় 1 সপ্তাহের মধ্যে সব চামড়া প্রক্রিয়াজাত করে পণ্য তৈরি করা সম্ভব নয়। মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের সার্কিট হাউসে চামড়া ব্যবসায়ী ও কওমি মাদ্রাসা সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। যে সমস্ত ট্যানারি হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরের সময় ঠিকমতো স্থানান্তর হয়নি, ব্যবসা শুরু করতে পারেনি, এগুলির মধ্যে যেগুলি সম্ভাবনাময় সেগুলিকে প্রয়োজনে নতুনভাবে অর্থায়নের মাধ্যমে আবার আমরা ব্যবসায় ফিরিয়ে আনব। আমাদের এখানে সংরক্ষণের যে লজিস্টিক সমস্যা এই মুহূর্তে, সেটি দূর করলে চামড়া খাত একটা বড় খাতে পরিণত হবে। চামড়া খাতের পুরোপুরি সম্ভাবনাকে কাজে লাগিয়ে এটিকে একটি মাল্টি-বিলিয়ন ডলারের এক্সপোর্ট খাতে পরিণত করতে যে সমস্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা তার প্রত্যেকটি করব। কোরবানির পশুর বর্জ্য যেখানে সেখানে না ফেলে নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। রাস্তায় যেন দুর্গন্ধ বা পরিবেশের কোনো ক্ষতি না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখার আহ্বানও জানান তিনি। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রায় 5,000 অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আহ্বান জানান তিনি। কোরবানির যেই পশুর যেই বর্জ্যগুলা সেগুলো যেন আমরা যথাস্থানে ফেলি, আমরা যেন যত্রতত্র না ফেলি, রাস্তায় যেন দুর্গন্ধ বা পরিবেশের যেন কোনো ক্ষতি না হয় সেই দিকে আমি সকলকে, শুধু ময়মনসিংহ না, যারা আমার এই বক্তৃতা শুনছেন তারা নিজ স্থানে, নিজ বাড়িতে এবং নিজ এলাকায় এই বার্তাটা পৌঁছে দিবেন যেন আমরা কোনো বর্জ্য নির্দিষ্ট স্থান ছাড়া না ফেলি। ঈদযাত্রার শেষ সময়ে চাপ পড়েছে পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে। এদিকে ভোলার ইলিশা ঘাটে ঈদের আগের দিন ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী এবং ভোলার ইলিশা ঘাটে আছেন নাসির উদ্দিন লিটন। সরাসরি প্রথমে যাচ্ছি ইউসুফের কাছে। রাত পোহালে এটা ঈদ, আর ঈদকে সামনে রেখে এটা মানুষের যে এটা বাড়ি ফেরা শেষ সময়টা তা কিন্তু খুব উদ্দীপনার মধ্যে হচ্ছে। এখনটা পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডে মৃদু মৃদু বাতাস এবং মেঘলা মেঘলা আকাশে কিন্তু যদিও কাটা যে যাত্রী রয়েছে যারা ঢাকা বা পার্শ্ববর্তী এলাকা থেকে এসে এই নদীটা পার হচ্ছে তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং কি যারা দূরপাল্লার বাসে এসেছে তাদের কিন্তু দুর্ভোগ হচ্ছে। অর্থাৎ যারা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ধরে বাসের যাত্রীদের এখানে অপেক্ষা করতে হচ্ছে। এই মুহূর্তে পাটুরিয়ার যে 3 নাম্বার জিরো পয়েন্ট থেকে একদম 1 কিলোমিটার এলাকা জুড়ে ছোট বড় গাড়ির কিন্তু দৈর্ঘ্য একটা সারি রয়েছে। অর্থাৎ যানজট না থাকলেও মানুষের যে অপেক্ষা এই ঘাট এলাকাতে তা কিন্তু আমরা দেখেছি।
এছাড়াও কিন্তু এই মুহূর্তে বীরশ্রেষ্ঠ মতিয়ার রহমান 3 নম্বর ঘাটে নঙ্গরের অবস্থান রয়েছে। এছাড়াও অন্যান্য যে ফেরিগুলো তা কিন্তু এখনটা চলরত রয়েছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা বলছেন যে আসলে যে হারে যাত্রী আসছেন সেই তুলনায় ফেরি এবং লঞ্চের সংকট থাকা কিছুটা সময় তাদেরকে এই ঘাট এলাকাতে অপেক্ষা করতে হচ্ছে। এছাড়াও কিন্তু তারা বলছেন যে যেহেতু 2 ঘন্টা 3 ঘন্টা বাসে অপেক্ষা করতে হচ্ছে এবং আরিচাতেও কিন্তু দীর্ঘ একটা যানজট বা জটলা আছে এই যে ফেরিতে এটা থাকাতে কিন্তু আসলে এখানকার পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচার যে ঘাটের যে অবস্থা তা কিন্তু কিছুটা দুর্ভোগের কথা কিন্তু বলছেন। যদিও বিগত 2-3 দিনে কিন্তু যাত্রীরা দুর্ভোগের কথা বলেনি, কিন্তু আজকে রাতের থেকে কিন্তু সেই দুর্ভোগটা আমরা দেখতে পাচ্ছি। এবং কি এখানে যদি যারা অপেক্ষা করছেন অবশ্য ফেরি এবং লঞ্চের যে ঘাটগুলো একটু সরিয়ে নেওয়ার কারণে তারা কিন্তু অনেকে লঞ্চের জন্য বিলম্ব করছেন। অর্থাৎ আগেকার যে লঞ্চটা ছিল সেটা পাটুরিয়া ঘাটের কিন্তু অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু এই মুহূর্তে যারা ঘাটটা থেকে আসলে ঘাট পার হচ্ছে তারা বলছে একটু ঝুটকি ঝামেলা বা বিড়ম্বনা থাকলেও কিন্তু তারা এটাকে মেনে নিচ্ছে। অর্থাৎ ঝুটকি ঝামেলাটা এড়িয়ে তারা কিন্তু তাদের নিজ নিজ বাড়ির গন্তব্যস্থলে তারা যাচ্ছে। তবে আমরা দেখেছি যে এই যে যারা মহাসড়কগুলো কিন্তু একদমটা ফাঁকা রয়েছে। এই পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা এবং কাজিরহাট রোডে মোট 23টি ফেরি এবং 32টি লঞ্চ এবং 67টি স্পিড বোট চলাচল করে। এই মুহূর্তে ভোলার ইলিশা ঘাটে রয়েছে রিপোর্টার নাসির উদ্দিন লিটন। আমরা তার কাছ থেকে সরাসরি যুক্ত হব। লিটন, সেখানকার কি অবস্থা? রাত পোহালে ঈদুল আজহা আর ঈদুল আজহার আনন্দ ভাগ করে পরিবার পরিজনের সাথে ভাগ করে নিতে আমরা দেখছি যে রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে নৌপথে ভোলায় যাত্রীরা আসতেছে। যাত্রীর সময় ঈদের সময় যত কাছে আসছে যাত্রীর চাপও আমরা দেখতে পাচ্ছি ততই বেড়েছে। আমি যে ভোলার সর্ববৃহৎ লঞ্চ ঘাট ইলিশা ঘাটে রয়েছি, সেই ঘাটে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে ঢাকা সদরঘাট থেকে ঘাটে 9টি বড় যাত্রীবাহী লঞ্চ এসেছে। প্রতিটি লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল। এবং রাজশাহীতে আমরা জানতে পেরেছি যে গত রাত থেকে এ পর্যন্ত ভোলা জেলা 7 উপজেলায় 28টি লঞ্চ ঢাকা সদরঘাট থেকে জেলায় এসেছে। সবগুলোতেই অতিরিক্ত যাত্রী ছিল। এছাড়া ভোলা থেকে চট্টগ্রাম সহ দেশের পূর্বাঞ্চলের যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু আসলে লক্ষ্মীপুরের মধুচৌধুরীর ঘাট থেকে এই ঘাটে আসেন লঞ্চ উদ্যোগে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানে একটি বড় লঞ্চ এসেছে। এখানে কয়েক হাজার যাত্রী তারা এখন গন্তব্যে যাচ্ছেন, গন্তব্যের দিকে যাচ্ছেন। আমরা সেটা দেখতে পাচ্ছি। যাত্রীদের সাথে আলাপ করে যেটা জানা গেছে যে আসলে লঞ্চের মধ্যে নৌপথের যে যাত্রা, সে যাত্রা এবার কিছুটা স্বস্তির ছিল, কিন্তু পথে পথে বিড়ম্বনার নানা অভিযোগ রয়েছে যে ঘাটগুলোতে, বিশেষ করে ভোলার ইলিশা ঘাটে নামার পরে বাড়িতে যাওয়া বা পরিবার পরিজনের বসতে সড়ক পথের যে পরিবহনগুলো রয়েছে সেগুলো যাত্রীদের অনেকটা জিম্মি করে এখানে ভাড়া আদায় করার অভিযোগ রয়েছে। এছাড়া লক্ষ্মীপুর ভোলা রুটে নিষিদ্ধ কিছু ট্রলারে এখানে যাত্রী পরিবহন করছে, যেটা বৈরী আবহাওয়ার মধ্যে অনেক ঝুঁকি। এই ঘাটে কিছুক্ষণ আগে একটি ট্রলার ভেড়ানোর চেষ্টা করলে আমরা দেখছি যে কোস্টগার্ড সেটাকে ধাওয়া করে উত্তর দিকে নিয়ে গেছে, সেটাকে হয়তো তারা আটক করার চেষ্টা করছে। তো এখন থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা এবং চট্টগ্রাম থেকে আসলে যাত্রীবাহী লঞ্চ পর্যায়ক্রমে এই ঘাটে আসবে, এইরকম তথ্যই আমরা ঘাট সূত্রে জানতে পেরেছি। তো এখন পর্যন্ত আমার কাছে ইলিশা ঘাট থেকে এইটুকুই ছিল সর্বশেষ খবর। পাটুরিয়া ঘাট ও ইলিশা ঘাট থেকে ঈদযাত্রার সবশেষ খোঁজ খবর দিচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চাঁপাইনবাবগঞ্জে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে আমে ফ্রুট ব্যাগের ব্যবহার।
ফলে আমে কীটনাশক ও বালাইনাশক দমনে স্প্রে খরচ কমছে। এতে নিশ্চিত হচ্ছে নিরাপদ বিষমুক্ত আম উৎপাদন ও বাজারজাত। অন্যদিকে গাছে ফলন কমে আসায় গত 5 বছরে নাটোর জেলায় আমের উৎপাদন কমেছে প্রায় 15,000 মেট্রিক টন। আমের আকার ছোট হয়ে আসায় ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন কৃষকরা। ফজলি, ক্ষীরসাপাত, ল্যাংড়া, আশিনা সহ বিভিন্ন জাতের আমে পরানো হচ্ছে ফ্রুট ব্যাগ। পরিপক্ক হলে গাছ থেকে আম পাড়ার পর বাজারজাত করার আগে খোলা হবে এসব ব্যাগ। নিরাপদ আম উৎপাদন ছাড়াও আমের সৌন্দর্য বাড়ানো, কৃষকদের কীটনাশক প্রয়োগ বাবদ খরচ কমানো ও বিদেশে রপ্তানিযোগ্য আম উৎপাদনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ফ্রুট ব্যাগিংয়ের ব্যবহার। তবে ফ্রুট ব্যাগিংয়ের উপর আরোপ করা সরকারি ভ্যাট মওকুফের দাবি বাগান মালিকদের। ফ্রুট ব্যাগ এখন পর্যন্ত কৃষিপণ্য হিসাবে ঘোষণা হয়নি। কৃষিপণ্য ঘোষণা না হওয়ার কারণে কিন্তু আমরা যারা চাষি আছি রুট লেভেলে, তারা কিন্তু সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। ট্যাক্সটা যদি লেস করে দেওয়া হয় তাহলে আমটা আরও বেশি উৎপাদন হবে, আমাদের লাভ হবে। কৃষি বিভাগ জানায় আম রপ্তানি বৃদ্ধি করতে ফ্রুট ব্যাগ ব্যবহার বৃদ্ধিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। নিরাপদ ফসল উৎপাদনে ফ্রুট ব্যাগের যে ভূমিকা, সেই ভূমিকাটা আমরা বোঝাতে সক্ষম হয়েছি। সেই কারণে কৃষকরা এখন এই ফ্রুট ব্যাগটা ব্যবহার করতে উৎসাহিত হচ্ছে এবং প্রচুর পরিমাণে ব্যবহারও করছে। গত 5 বছরে নাটোরে কেটে ফেলা হয়েছে প্রায় 8,000 আম গাছ। আমের আকার ছোট হয়ে আসায় বাজারে 20 থেকে 30 টাকায় প্রতি কেজি আম বিক্রি হচ্ছে। বড় গাছের আম দিন দিন সাইজে ছোট হচ্ছে এবং আমের ফলনও কমে যাচ্ছে। এক একটা গাছের বয়স 50 বছর, 60 বছর। আমের যে ওজনটা কমে গেছে। বড় আমের বাগানগুলো, সেগুলোর উৎপাদন ক্ষমতা কমে যাওয়ার ফলে মানুষ কিন্তু কিছু আম গাছ কেটে ফেলছে। আমের দাম কিন্তু কৃষকরা গত বছরও পায়নি, তার আগের বছরও ভালো পায়নি। এ কারণে মানুষের মধ্যে একটা অনীহা আছে। কৃষি বিভাগের তথ্য মতে 2026-27 অর্থ বছরে জেলায় 5,693 হেক্টর জমির বাগান থেকে 68,316 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মিরন আহমেদ, সময় সংবাদ। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী ইমদাদুল হক। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। কোনো না কোনোভাবে কি প্রত্যেক লেখকই তাহলে চান যে আমাকেই মানুষ জানুক ভিন্ন একটা চরিত্রের নামে? তার মানে আমরা সবাই লেখক, কিন্তু কেউ লেখাটা প্রকাশ করি, কেউ করি না। ভাবির ব্যস্ততার জন্য কি লেখালেখির সময়টা বেশি পান বলে মনে হয়? আমি নিশ্চয়ই আমার প্রফেশন লেখালেখি, সেটার জন্য নিশ্চয়ই আমি তার প্রফেশনকে হ্যাম্পার করতে পারি না। তোমার জন্য যতটা পথ হেঁটেছি, ততটা পথ হাঁটলে আমি পৌঁছে যেতে পারতাম জেরুজালেম। দেখছেন ভোরের সময়। আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকার অর্থ লুটপাট করার জন্য বিদেশি দাতা সংস্থার কাছ থেকে টিকা সংগ্রহ করেনি। তারা চেয়েছে বেসরকারিভাবে টিকা কিনতে। মঙ্গলবার দুপুরে মনোহরদী উপজেলা সম্মেলন কক্ষে স্থানীয় অসহায় জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। আমরা ক্ষমতায় যাওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল এবং বিচক্ষণ নেতৃত্বে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিদেশি দাতা সংস্থার কাছ থেকে আমরা সেই টিকা সংগ্রহ করে 1.5 এপ্রিল মাসের 4 তারিখ থেকে প্রথম পর্যায়ে 20টি উপজেলা, 30টি উপজেলা, দ্বিতীয় পর্যায়ে ঢাকা শহর 4টি পৌরসভা, তৃতীয় পর্যায়ে 20 এপ্রিল থেকে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে সারা দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু করে এই মাসের 20 তারিখ আমরা আমাদের যে টার্গেট, সেই টার্গেটে আমরা 102% টিকা দিতে সক্ষম হয়েছি। ভোরের সময় আরো থাকছে। ঈদের টানা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত সমুদ্র সৈকত, পাহাড়, চা বাগান। চলছে শেষ সময়ের ব্যস্ততা। ভ্রমণ পিপাসুদের নিরাপত্তায় পুলিশের বাড়তি ব্যবস্থা। একমাত্র আইএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস না